আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ফার্টিলাইজার সম্বন্ধে একটু কথা বলি। আসলে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি ভিডিও আপলোড করার চেষ্টা করি। আসলে সময় পাওয়া যায় না, আর ভিডিও যে এডিট করব সেটারও আসলে সময় পাওয়া যায় না। আসলে কারখানার চাকরিতে অনেক কষ্ট এবং সময় বের করাটা খুব টাফ ব্যাপার। তো ফার্টিলাইজার সম্বন্ধে কথা বলি। ফার্টিলাইজার বলতে আসলে আমরা সারকেই বুঝি। সার আসলে যেটা আমরা জমিতে ব্যবহার করি, যেই সার, সেই সারটা আসলে আমরা কোত্থেকে পাই, কোত্থেকে আসে, আসলে কীভাবেই বানায়, কীভাবে তৈরি করে। তো এ সম্পর্কে আজকে একটু কথা বলি। অনেকের মনের ধারণা যে সার, যে সার কারখানা, সেগুলি বুঝি হয়তো বা খুব অল্প জায়গার মধ্যে হয়, অথবা মনে করেন একটা ঘরের মধ্যে এই আটার মেশিন যেমন চলে, একদিকে হয়তো বা গম দেয়, আরেকদিকে আটা বের হয়ে যায়, অথবা চাল দেয়, ওইদিকে চাল গুঁড়া হয়ে যায়, এরকম বুঝি না। এরকম জিনিসটা তো একেবারেই না, এবং এটা একটা হেভি ইন্ডাস্ট্রিজ। এবং এটা যদি আপনার ইয়ে করতে হয়, মানে কোয়ালিফাইড লোক ছাড়া এখানে আপনি চাকরি করতে পারবেন না। এখানে আপনার ইঞ্জিনিয়ার আছে, কেমিস্ট আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে, হ্যাঁ, আপনার বিভিন্ন ইউনিভার্সিটির বুয়েটের স্টুডেন্ট আছে, তারপরে আপনার ল্যাবরেটরির লোক আছে, বিভিন্ন অ্যাডমিন, অ্যাকাউন্টস। একটা বড় প্রতিষ্ঠানের জন্য যেসব ডিপার্টমেন্ট লাগে, সেসব ডিপার্টমেন্টের সবগুলাই এখানে আছে, হ্যাঁ। এবং এটা আসলে এটা একটা সমন্বয় ছাড়া এখানে এই কারখানাটা আসলে চলে সমন্বিতভাবে। সমন্বয় ছাড়া প্রত্যেকটা ডিপার্টমেন্টের সমন্বয়ের মাধ্যমেই এই কারখানাগুলো চলে। তা আমি আসলে একটু ইয়ার দিকে যাই। আসলে আমি বলছিলাম যে কারখানা কীভাবে চলে, কোত্থেকে পাই। তা আমি একটু বলি যে আসলে এটা এত বড় কারখানা, এত বড় প্রসেস, আসলে এটা যদি আমি সম্পূর্ণটা ভিডিও করতে যাই অন্তত 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে, মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে, হ্যাঁ। তো এই জন্য এটা তো এইভাবে দেখানো সম্ভব না। আসলে আমি অনেক উপরে উঠেছি, আসলে আরও উপরে ওঠার জায়গা আছে। যেমন এই যে আপনি মনে করেন এই যে একটা টাওয়ার, হ্যাঁ, এটা প্রায় 70 মিটার লম্বা। এই টাওয়ারের উপরে সবাই উঠতে পারে না। এখানে উঠলে সবার হাত পা কাঁপে, অনেকের হাত পা কাঁপে, যাদের হার্ট দুর্বল, তারা হয়তো এখানে উঠতে পারবে না। তো এখানে উঠি নাই আমি, জাস্ট আমি যতটুকু পারছি অতটুকুই উপরে উঠে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এটা হলো প্রথমে যেটা আমি একটু বলি, সেটা হলো যে আসলে প্রসেসটা একটু আমি যতটুকু সংক্ষেপে বলা যায় বলি। আসলে আমরা যে গ্যাসটা ব্যবহার করি বাসায়, যে ন্যাচারাল গ্যাস, এই গ্যাস থেকেই মূলত আপনার সারটা তৈরি হয়, ফার্টিলাইজার তৈরি হয়। এই গ্যাসটা যেটা আমরা কেমিক্যাল ভাষায় বলি অথবা রসায়নের ভাষায় বলি, সেটা হলো যে আপনার মিথেন গ্যাস। হ্যাঁ, মিথেন গ্যাস, মিথেনের আপনার যেটা সংকেত, যেটা যারা কেমিস্ট্রি পড়েছেন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারা হয়তো জানে যে CH4 মাধ্যমেই আসলে আমরা মিথেনকে বুঝি। এখানে কার্বন আর হাইড্রোজেন আছে, সিতে আপনার কার্বন আর এইচতে হাইড্রোজেন। এই মিথেনকে আমরা আসলে এখানে প্রায় 850 ডিগ্রি টেম্পারেচারের মাধ্যমে আমরা, অথবা 850 ডিগ্রি টেম্পারেচারের মাধ্যমে আমরা এটাকে আমরা ভাঙার পরে এখান থেকে আমরা CO2 পাই, CO পাই, কার্বন মনোক্সাইড, তারপরে আপনার কার্বন ডাইঅক্সাইড, তারপরে হাইড্রোজেন, নাইট্রোজেন পাই না, নাইট্রোজেন আমরা পরে পাই। তো এগুলো পাই আমরা, এইসব কম্পোনেন্ট পাই। তো এগুলো বিভিন্ন প্রসেস আছে। এই প্রসেসগুলো হয়তো বা আমি আস্তে আস্তে যদি সময় পাই তাহলে পার্ট টু পার্ট আমি দেখানোর চেষ্টা করব। আসলে এখানে শিখার শেষ নাই। আমার মনে হয় যে একটা মানুষ যদি 70 বছর বাঁচে, 70 বছরের মধ্যে তো আপনার আর শিখার বয়স তো আর 70 বছর না। এর মধ্যে যদি আপনি 20 বছরই বাদ দেন, 20 বছর বাদ দিলে আমার 50 বছর। এই 50 বছরে এই ধরনের এত বড় হেভি ইন্ডাস্ট্রিতে আপনার শিখা সম্ভব না, শিখে শেষ করা যাবে না। আমি অনেক দিন ধরে চাকরি করি, কিন্তু আমার মনে হয় যে আসলে আমি কিছুই জানি না, তো এরকম মনে হয়। যাই হোক, এখন এই মিথেনকে ভাঙার পরে আমরা ওইখান থেকে আমরা হয়তো হাইড্রোজেন, নাইট্রোজেন পাই। সেখান থেকে আমরা রিয়াকশনের মাধ্যমে আমরা অ্যামোনিয়া বানাই।
এই অ্যামোনিয়াটাকেই আমরা আবার আরেকটা সেকশন আছে ইউরিয়া সেকশন, এই ইউরিয়া সেকশনে অ্যামোনিয়া পাঠাই এবং তারা এই অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড, আমরা কার্বন ডাইঅক্সাইডও আমরা বানাই, সেটা ইউরিয়াকে দিয়ে দিই এবং অ্যামোনিয়া বানায় ইউরিয়াকে দিয়ে দিই। সেই ইউরিয়া অ্যামোনিয়া তারা রিয়াকশন করায় তারা ফার্টিলাইজার সার তারা সার তারা ইউরিয়াটা প্রোডাকশন দেয়। এখন আমি সার যে কীভাবে হয় সেটা আমি একদিন হয়তো দেখাবো, এটা সময় করে আমি আপনাদের দেখাবো। জাস্ট আমি বলার উদ্দেশ্য হলো এটাই, আপনি দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এই যে এত বড় ফ্যাক্টরি, এই দেখেন কত বড় ফ্যাক্টরি। এইখানে আপনি আসলে না দেখলে আপনারা বুঝবেন না, আসলে এটা কেউ যদি না দেখে আসলে সেটা বুঝবে না আসলে আমরা কত কষ্ট করে কিন্তু সার বানানো হয়। এই দেখেন যে এই আমি কিন্তু পুরাপুরি টপ ভিউতে যাই নাই, আমি মোটামুটি যতটুকু পারছি গেছি। এটা আপনি দেখতে পাচ্ছেন যে এই আমরা বিভিন্ন যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড যে আমরা ন্যাচারাল গ্যাস থেকে আমরা যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে যে বানাই, আসলে প্রসেসটা কি, আসলে টেম্পারেচার, প্রেশার, রিয়াকশন, বিভিন্ন এন্টিফর্মিং এজেন্ট, তারপরে বিভিন্ন সলভেন্ট ইউজ করা, এগুলি অনেক কিছু, অনেক ব্যাপার আছে। এগুলো আসলে সাধারণ মানুষ বুঝবে না, যারা হয়তো বা এই রিলেটেড তারা বুঝতে পারে। তো এখানে দেখেন যে আমি আপনি সব কিছুই কিন্তু ফার্টিলাইজারের অংশ। এই দেখেন এইখানে কত বড় আপনার এরিয়া, হ্যাঁ, প্রত্যেকটা এখানে ডিপার্টমেন্ট আছে, কেমিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, হ্যাঁ, তারপরে আপনার অপারেশন ডিপার্টমেন্ট, অপারেশনের মধ্যে আপনার ইউটিলিটি, অ্যামোনিয়া, ইউরিয়া আছে, হ্যাঁ, তারপরে আপনার ব্যাগিং সেকশন আছে। এই যে বড় একটা আপনি দেখতে পাচ্ছেন যে কত বড় একটা হাউস, হ্যাঁ, যেটা হলো আপনার এখানে ইউরিয়া স্টোরেজ করে, সার স্টোরেজ করে। এই স্টোরেজগুলো আমি একদিন দেখাবো আপনাদের, আমি যদি সময় পাই দেখাবো। এই যে দেখেন এইখান থেকে শুরু কত বড় স্টোরেজ। এটা আমার যেদিন আমি দেখাবো সেদিন হয়তো বা আপনার ডিটেলসটা নিয়ে আমি আপনাদের বলবো আসলে কত ধারণ ক্ষমতা, কয় টন করে এখানে পার ডে, কত টন হচ্ছে, কতটুকু এটা স্টোরেজ করা যাবে, এগুলো আমি দেখাবো। আর এটা হলো আপনার যে প্রসেসে যে আপনার কুলিং ওয়াটার ব্যবহার করা হয়, সেটা নদী থেকে আসে, পাশে নদী আছে। এই নদী থেকে কুলিং ওয়াটার বিভিন্ন প্রসেসকে ঠান্ডা করে, পানিটা ঠান্ডা করে যখন গরম হইয়া ওইখানে যায়। এটা আসলে নদীতে পড়ে না, সেটাকে আবার এখানেই ঠান্ডা করা হয়। এই দেখেন আপনি ঠান্ডা করার প্রসেস, এটা কুলিং টাওয়ার বলে এটাকে। এই দেখেন এখানে হয়তো আপনার 11টা সম্ভবত কুলিং টাওয়ার আছে, এখানে পানি ঠান্ডা করছে এবং এইখানে দেখেন ওয়াটার পড়ছে, এখানে ঠান্ডা করে ওয়াটারগুলো পড়ছে। এই ঠান্ডা ওয়াটারই আবার আমাদের প্রসেসে ব্যবহার করা হয়, মানে গরমটা কুলিং টাওয়ারে যায়, ঠান্ডা হওয়ার পরে আবার আমাদের প্রসেসে ব্যাক করে, আবার গরম করে আবার এখানে যায়। মানে এইভাবে একটা প্রসেসের মাধ্যমে এই ইয়েটা যে কুলিং ওয়াটার সার্কুলেশনটা সেটা চলছে আর কি। তো এটা সবচেয়ে উঁচা টাওয়ার। এখানে আসলে এই যে দেখেন আপনারা, আমি দেখাচ্ছি যে এই টাওয়ারটা দেখাচ্ছি, হ্যাঁ, এটা হলো এখানে অ্যামোনিয়া হয়, অ্যামোনিয়া রিয়াক্টর। এখানে অ্যামোনিয়া তৈরি হয়, হাইড্রোজেন নাইট্রোজেনের রিয়াকশনের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি হয়। আর ওইদিকে হলো ইউরিয়া সেকশন, এখানে ইউরিয়াটা টোটালি আলাদা, ওই যে আপনার দূরে এই সেকশনগুলা থেকে ইউরিয়া আসলে ওই বাল্ব স্টোরেজে জমা হয়, হ্যাঁ, এখানে আবার লিকুইড অ্যামোনিয়া স্টোরেজ ট্যাঙ্ক আছে। তো এগুলা আসলে অনেক কিছু এভাবেই সার প্রোডাকশন হয়। আমাদের দেশে সার প্রোডাকশন আসলে প্রয়োজনের তুলনায় আমাদের মেকআপ হয় না, সেটা আমাদের বিদেশ থেকে কিনে আনতে হয়, হ্যাঁ, এটাই হলো সমস্যা। আমাদের সার এক টন সার সম্ভবত এখন আগে তো 16,000 ছিল, এখন হয়তো বা 20,000 টাকা হইতে পারে এক টন সারের দাম। আর বাইরের থেকে আমাদের কিনতে গেলে হয়তো বা এখন 35,000 40,000 টাকা লাগে বাইরের থেকে কিনে আনতে। তো এই হলো আসলে পার্ট টু পার্ট, যদি আমি একদিন আপনার হয়তো বা কম্পিউটারে একদিন দেখাবো যে পার্ট টু পার্ট কীভাবে হয়। এটা আসলে হেঁটে আসলে বলা সম্ভব না, আর আপনার দূর থেকে আসলে বোঝাও যাবে না আসলে এটা কীরকম।
তো এইখানে আমরা সাধারণত একটু বলি, এইখানে হলো আমরা মিথেনটাকে ভাঙি, যে আপনি একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন, এখানে মিথেনটাকে আমরা ভাঙি। এখানে আমার টিউব আছে, আমি আপনাকে হয়তো বা একটা ভিডিও দিব না। ভিতরের টেম্পারেচার আপনার প্রায় 800 ডিগ্রির মতো, 750 800 ডিগ্রির মতো। তো এখানে কীভাবে ভাঙতেছে এটা হয়তো বা আপনার বাইরে থেকে দেখানো যাবে কীভাবে ভিতরের কন্ডিশনটা কী। এখানে আবার সেকেন্ডারি রিফর্মার, এখানেও কিছু মিথেন ভাঙতেছে, এই যে আপনার সবুজটা দেখতেছেন। এগুলি সবই নিয়ন্ত্রণ করা হয় একটা কন্ট্রোল রুম থেকে। কন্ট্রোল রুমে আমি কন্ট্রোল রুমের ভিডিওটা একদিন আমি দিব। কন্ট্রোল রুমে আসলে সবাই যার যার কম্পিউটারে কাজ করতেছে, সব কিছুই কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে হয়তোবা স্টার্ট আপ শাটডাউনের ক্ষেত্রে যখন এখানে ফিল্ডে অনেক কাজ স্টার্ট আপ করতে হয়, শাটডাউন করতে হয়, কিন্তু স্টার্ট আপ হয়ে গেলে এখানে কাজ খুবই কম, সবই কম্পিউটার নিয়ন্ত্রিত, ডিসিএস নিয়ন্ত্রিত, ডিস্ট্রিবিউশন কন্ট্রোল সিস্টেম নিয়ন্ত্রিত। তো এটার ভিডিও আমি একদিন দেখাবো। আর এটা হলো আপনার একটা কম্প্রেসার সেকশন, এখানে কম্প্রেসার, টারবাইন এটার ভিতরে সব। এটা আমি কম্প্রেসার নিয়ে একটা ভিডিও দেবো, আসলে সময় না পাওয়ার কারণে দেওয়া সম্ভব হয় না। তো এইখানে আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এই যে আপনি দেখতেছেন ল্যাবরেটরি ডিপার্টমেন্ট, আপনি দেখতে পাচ্ছেন কি না, তার পাশে দেখা যাচ্ছে না, বাম পাশে হয়তো বা মেনটেন্যান্স ডিপার্টমেন্ট। তো এখানে আবার পাওয়ার স্টেশন আছে, নিজস্ব পাওয়ার স্টেশন আছে। এটা হলো আপনার পাওয়ার স্টেশন। আসলে ছবিতে কতটুকু দেখানো, এটা হলো নীল পাওয়ার স্টেশন। তো সব কিছুই এখানে আছে। আসলে পাওয়ার স্টেশন, পাওয়ার প্রডিউস করা হয়, ফার্টিলাইজার প্রডিউস করা হয়, কিন্তু এই পাওয়ার যে সরকারি যে নিয়ম, সেই পাওয়ারটা শুধুমাত্র এই ফ্যাক্টরিতে ইউজ করা যাবে। বাইরের যে জনসাধারণ যে বিদ্যুৎ অথবা পিডিপি লাইন, সেখানে দেওয়া যাবে না। এটা একটা রেস্ট্রিকশন আছে অনেক দিন থেকেই। সেই কারণে এই পাওয়ার আমরা অথবা এক্সেস থাকলেও এটা বাইরে দেওয়া সম্ভব নয়। তো এখানে থাকার যারা এখানে কাজ করেন, অফিসার, অপারেটর, স্টাফ, কর্মচারী, তাদের এখানে থাকার অ্যাকোমোডেশন আছে, সব আলাদা, আপনার সব কিছুর ভিতরে আছে। তো এটুকুই হলো আসলে আজকে মনে করলাম যে একটু আলাপ করি ফার্টিলাইজার নিয়ে। তো ফার্টিলাইজার আসলে অনেক কষ্ট করে করতে হয়, প্রোডাকশন করতে হয়। তো ন্যাচারাল গ্যাস একটা অমূল্য সম্পদ। ন্যাচারাল গ্যাস আসলে আমরাই অনেকেই মিস ইউজ করি, যে বাসা বাড়িতে যা ইউজ করি। তো এই ন্যাচারাল গ্যাস দিয়েই কিন্তু আমরা ফার্টিলাইজার বানাই। এই সার কিন্তু কৃষকের জমিতে যায়, কৃষক এটা দিয়ে আসলে যে ফসল ফলায় সেটাই তো আমরা আসলে বাজারে কিনতে যাই, পাই। এটা ছাড়া আসলে এখন সার ছাড়া আসলে ফসলও হয় না। সার খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। যেমন আমি আসলে আমার পার্সোনালি একটা মন্তব্য না, আমি একটা কথা বলতে চাই, এটা আমার জন্য প্রযোজ্য। সেটা হলো যে আসলে আমরা যে ন্যাচারাল গ্যাস, সেটাকে আমরা মিস ইউজ কম করি, যতটুকু সম্ভব নিজের দায়িত্বে মিস ইউজ কম করি। এটা অমূল্য সম্পদ। এটা আসলে যদি শেষ হয়ে যায় সেটা আমরা পাবো না। আমাদের টেকনোলজিও নাই, আমাদের দেশ সম্বন্ধে তো আমরা সবাই কম বেশি জানি। তো সেজন্য আমরা এই ন্যাচারাল গ্যাসটাকে আমরা যতটুকু পারি হিসাব করে খরচ করার চেষ্টা করব। এটা আমাদের দেশের জন্য মঙ্গল, আমার নিজের জন্য মঙ্গল, এবং আমার সবার জন্য মঙ্গল। এবং যেসব এনজি, যেসব ন্যাচারাল গ্যাস দিয়ে যেসব প্রতিষ্ঠান চলে, সেক্ষেত্রে তাদের জন্য ভালো হবে। কারণ মিস ইউজ করলে এই গ্যাস আমাদের তো আসলে একটা পর্যায়ে শেষ হয়ে যাবে। তখন আমরা এই গ্যাস যে পেট্রো বাংলা, সেটা হয়তো বা আমাদের এই গ্যাস উত্তোলন করার টেকনোলজি নাই, সবই আনতে হয় বিদেশ থেকে। টেকনোলজি কিনতে হয় বিদেশ থেকে, ম্যান পাওয়ার কিনতে হয় বিদেশ থেকে, সবই বিদেশ থেকে আনতে হয়। সেক্ষেত্রে বিদেশিরা একটু সুযোগ নেয়, হয়তোবা তারা বলে যে আমরা 50%, 40% আমাদের দিতে হবে। এই পর্যন্তই। আসলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।